এইচএসসি কেমিস্ট্রিতে দ্বিতীয় পত্রের প্রথম চ্যাপ্টার হচ্ছে পরিবেশ রসায়ন। পরিবেশ রসায়ন চ্যাপ্টারটির খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে ডাল্টনের আংশিক চাপ সূত্র। তাই আজকের এই ভিডিও লেকচারটি হবে ডাল্টনের আংশিক চাপ সূত্র নিয়ে। তো প্রথমেই দেখে নেই এই ভিডিও লেকচারে আমরা আসলে কি কভার করতে যাচ্ছি। এই ভিডিও লেকচারে প্রথমেই আমরা দেখব তাপমাত্রা, চাপ এবং আয়তনের বিভিন্ন একক কিভাবে রূপান্তর করতে হয়। কারণ এইচএসসিতে পরিবেশ রসায়ন চ্যাপ্টারের যতগুলো প্রবলেম থাকে ম্যাথমেটিক্যাল, সেখানে দেখা যায় তাপমাত্রা, চাপ এবং আয়তনের যে বিভিন্ন একক রূপান্তর, সেই ব্যাপারটি না জানলে তোমরা হচ্ছে ওই প্রবলেমগুলো সলভ করতে পারবে না। তাই শুরুতেই হচ্ছে এই তাপমাত্রা, চাপ এবং আয়তনের বিভিন্ন একক কিভাবে রূপান্তর করতে হয় সেটা আমরা শিখে নিব, যাতে করে এই চ্যাপ্টারের সবগুলো প্রবলেমই তোমরা ঠিকমতো করতে পারো। দেন যে টপিকটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আংশিক চাপ কি এবং আংশিক চাপ নির্ণয়ের সূত্রটা কি। পাশাপাশি আমরা তার কিছু প্রবলেমও করে থাকবো। দেন আমরা ডাল্টনের আংশিক চাপ সূত্র সম্পর্কে জানবো এবং ডাল্টনের আংশিক চাপ সূত্র থেকে যে ধরনের প্রবলেম আমাদের এইচএসসিতে সৃজনশীলে এসে থাকে সেগুলো আমরা কভার করব। দেন আমরা মোল ভগ্নাংশ এবং আংশিক চাপের মাঝখানে একটা সম্পর্ক রয়েছে সেটা দেখব এবং সেটা নিয়ে প্রবলেম সলভ করব। তো এইখানে দেখো, এখানে যে টপিকগুলো দেখতে পারছো এই টপিকগুলো আসলে বেশি কঠিন না, বাট প্রবলেমটা হচ্ছে এগুলোর কনসেপ্ট ক্রিস্টাল ক্লিয়ার ভাবে ঠিক না থাকলে দেখা যাবে ম্যাথগুলো করতে পারবে না। তাছাড়াও হচ্ছে এই যে কনসেপ্টগুলো আছে সেখান থেকে কিছু বর্ণনামূলক কোয়েশ্চেনও এসে থাকে। তো সেগুলো কিভাবে অ্যান্সার করতে হবে সেগুলো নিয়ে হচ্ছে এই ক্লাস লেকচারে কথা বলবো। তো চলো আমাদের ক্লাস লেকচারটি প্রথম যে টপিক অর্থাৎ তাপমাত্রা, চাপ এবং আয়তনের বিভিন্ন একক রূপান্তর নিয়ে শুরু করা যাক। তো প্রথমেই চলো তাপমাত্রার বিভিন্ন একক সম্পর্কে আমরা জেনে নিই। দেখো, তাপমাত্রা প্রকাশের মূলত তিনটি একক আছে। এগুলো কি? এগুলো হচ্ছে সেন্টিগ্রেড, ক্যালভিন এবং ফারেনহাইট। তো এই তিনটি এককের মাঝখানে সেন্টিগ্রেড এবং ক্যালভিন এককের যে পারস্পরিক রূপান্তর রয়েছে সেগুলো নিয়ে আমাদের হচ্ছে জানতে হবে। কারণ দেখা যায় কেমিস্ট্রিতে যখনই হচ্ছে ম্যাথ দেওয়া হয় তখন প্রশ্নে তাপমাত্রাটাকে সেন্টিগ্রেড এককে রাখা হয়। বাট দেখা যায় কেমিস্ট্রিতে মোস্ট অফ দ্য টাইম প্রায় 90%-এর উপর সূত্র যখন আমরা ইউজ করি তখন দেখা যায় সূত্রতে আমাদের তাপমাত্রা বসাতে হয় ক্যালভিনে। তাই আমাদের সেন্টিগ্রেড থেকে ক্যালভিন স্কেলে কিভাবে তাপমাত্রা কনভার্ট করতে হয় সেটা জানতে হবে। তো এখন বেসিক্যালি আমরা এটাই দেখব যে কিভাবে সেন্টিগ্রেড থেকে আমরা ক্যালভিনে তাপমাত্রা রূপান্তর করতে পারি। তো এটার জন্য আসলে একটা সূত্র রয়েছে। সূত্রটা হচ্ছে K = 273 প্লাস C। এখানে C হচ্ছে সেন্টিগ্রেড এককে তাপমাত্রা এবং K হচ্ছে ক্যালভিন এককে তাপমাত্রা। তো সূত্র থেকে বুঝতে পারছো যে সেন্টিগ্রেড এককে তাপমাত্রা যত দেয়া থাকবে তার সাথে যদি আমরা 273 যোগ করি তাহলেই কিন্তু আমরা ক্যালভিন এককে তাপমাত্রা পেয়ে যাব। তো এভাবেই আসলে সেন্টিগ্রেড থেকে ক্যালভিন এককে রূপান্তর করা হয়ে থাকে। কি করতে হবে? জাস্ট সেন্টিগ্রেড এককে তাপমাত্রা যত তার সাথে 273 যোগ করে দাও, তাহলেই ক্যালভিন এককে তাপমাত্রা পেয়ে যাবে। তো চলো একটা প্রশ্নের মাধ্যমে ব্যাপারটা বুঝে নেই। ধরা যাক এখানে লিখা আছে 25 ডিগ্রি সেন্টিগ্রেডকে ক্যালভিন এককে প্রকাশ করতে। তো দেখো, সেন্টিগ্রেড এককে কত দেয়া আছে? 25 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে ক্যালভিনে নিতে গেলে কি করতে হবে? 273 দিয়ে যোগ করতে হবে। তাই তো? করলে আমাদের অ্যান্সার আসবে 298 ক্যালভিন। দ্যাটস ইট। অর্থাৎ যখনই সেন্টিগ্রেড এককে তাপমাত্রা দেয়া থাকবে 273 যোগ করে দিব। অ্যান্সার যেটা আসবে সেটাই হচ্ছে ক্যালভিন এককে তাপমাত্রা। তো এই ক্ষেত্রে আমাদের 25 ডিগ্রি সেন্টিগ্রেডকে ক্যালভিন এককে প্রকাশ করলে কত দাঁড়াচ্ছে? দাঁড়াচ্ছে 298 ক্যালভিন। তো এই তো ছিল তাপমাত্রার কথাবার্তা। এখন চলো চাপ নিয়ে আমরা একটু জানি। দেখো, তাপমাত্রাকে আমরা কি দিয়ে প্রকাশ করেছি? তাপমাত্রাকে কিন্তু আমরা T দ্বারা প্রকাশ করেছি, তাই তো? সিমিলার ওয়েতে এখানে চাপকে প্রকাশ করব আমরা P দিয়ে। এবং চাপ প্রকাশের যে বিভিন্ন একক সমূহ রয়েছে তারা হচ্ছে এটিএম, সেন্টিমিটার মার্কারি প্রেসার বা সেন্টিমিটার পারদ চাপ, মিলিমিটার মার্কারি প্রেসার বা মিলিমিটার পারদ চাপ বা টর। অন্যদিকে চাপের আরও একক রয়েছে যেগুলো হচ্ছে প্যাসকেল বা নিউটন পার মিটার স্কোয়ার। চাপের আরেকটি একক আছে যেটি হচ্ছে বার। একটু খেয়াল করে এখানে আমি ব্যাপারটাকে একটু বুঝাই, সেটা হচ্ছে দেখো, চাপকে চাইলে তুমি এটিএমেও প্রকাশ করতে পারো, চাপকে চাইলে তুমি সেন্টিমিটার মার্কারি প্রেসার বা বাংলায় বললে সেন্টিমিটার পারদ চাপে প্রকাশ করতে পারো, চাপকে চাইলে মিলিমিটার মার্কারি প্রেসার বা মিলিমিটার পারদ চাপে প্রকাশ করতে পারো, চাপকে চাইলে আবার টরেও প্রকাশ করতে পারো। তবে এই ক্ষেত্রে মিলিমিটার মার্কারি প্রেসার আর টর এককে মান আসলে সমান। কি বোঝাতে চাচ্ছি? ধরো তুমি 2 মিলিমিটার মার্কারি প্রেসার বলেছ, 2 মিলিমিটার মার্কারি প্রেসার বলা যেই কথা, 2 টর বলা একই কথা। অর্থাৎ তাদের মানটা সমান। আর অন্যদিকে প্যাসকেল যেই কথা,
নিউটন পার মিটার স্কয়ার একই কথা। অর্থাৎ তুমি যদি বলো ১ প্যাসকেল তাহলে তুমি ১ নিউটন পার মিটার স্কয়ারও বলতে পারবে। তুমি যদি বলো ২ প্যাসকেল তাহলে তুমি ২ নিউটন পার মিটার স্কয়ারও বলতে পারবে। অর্থাৎ তারা পরস্পর সমান। এবং চাপের আরেকটা যে একক সেটা হচ্ছে বার। চাপের একক কি? চাপের একক বারও হতে পারে। তো এগুলোই হচ্ছে মূলত চাপের বিভিন্ন একক। তো আশা করি চাপের কি একক আছে সেটা বুঝতে পেরেছ। এখন আমরা বেসিক্যালি চাপের একক রূপান্তরগুলো দেখব। তো এখানে সবসময় মনে রাখবে 1 এটিএম সমান 76 সেন্টিমিটার মার্কারি প্রেসার বা সেন্টিমিটার পারদ চাপ। 1 এটিএম সমান কত? 76 সেন্টিমিটার মার্কারি প্রেসার। আর অন্যদিকে 1 এটিএম সমান 760 মিলিমিটার মার্কারি প্রেসারও বলা যেতে পারে। কত? 1 এটিএম সমান 760 মিলিমিটার মার্কারি প্রেসার বা 760 টরও বলতে পারো। একই কথা। আর অন্যদিকে 1 এটিএম সমান 1.013 ইন্টু 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল বা 1 এটিএম সমান 1.013 ইন্টু 10 টু দি পাওয়ার 5 নিউটন পার মিটার স্কয়ারও বলা যেতে পারে। এবং অন্যদিকে 1 এটিএম সমান 1.01325 বারও বলা যেতে পারে। তো এইগুলোই হচ্ছে আসলে তাদের পারস্পরিক রূপান্তরের সূত্র। কি দেখলাম? 1 এটিএম সমান আমরা কত বলতে পারছি? 76 সেন্টিমিটার পারদচাপ। 1 এটিএম সমান আবার কি বলতে পারছি? 760 মিলিমিটার মার্কারি প্রেসার বা 760 টর। আবার অন্যদিকে 1 এটিএম সমান কি বলতে পারছি? 1.013 ইন্টু 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল বা নিউটন পার মিটার স্কয়ার। আবার 1 এটিএম সমান কি লিখা যায়? 1.01325 বার। তো এগুলোই ছিল চাপের একটা এককের সাথে আরেকটা এককের সম্পর্ক। এখন আমরা দেখব এক একক থেকে আসলে আমরা অন্য এককে যাবো কিভাবে? তো এই ক্ষেত্রে একটা ব্যাপার খেয়াল করো। একটু আগে কিন্তু আমরা দেখে এসেছি বা বলে এসেছি যে তাপমাত্রা যেটি আছে, তাপমাত্রাকে আমরা নরমালি কিসে রাখি? কেলভিন এককে। সূত্রতে যখন আমরা বসাই কেমিস্ট্রিতে 95% টাইমের উপরে আমরা সূত্র যখন ইউজ করি তখন হচ্ছে আমরা তাপমাত্রাকে কেলভিনে রাখি। আর অন্যদিকে চাপ যেটি আছে, চাপকে আমি যেটা করি চাপকে যেকোনো এককে রাখা যায়। বাট আমি যেটা করি চাপকে এটিএম এককে রাখি। আমি চাপকে কোন এককে রাখি? চাপ পি কে আমি এটিএম এককে রাখি। আর অন্যদিকে আয়তন ভি যেটা আছে, আয়তন ভি কে আমি রাখি লিটার এককে। এতে করে আমার হিসাব নিকাশে সুবিধা হয়। আমি যেটি করি আমি সবসময় তাপমাত্রাকে কেলভিন এককে বসিয়ে দেই এবং চাপ যেটি আছে তাকে আমি এটিএম এককে বসাই। আর অন্যদিকে আয়তন যেটি আছে তাকে আমি লিটার এককে বসাই। তাই একটু আগে আমি যখন তাপমাত্রার হিসাব নিকাশ দেখাচ্ছিলাম তখন সেন্টিগ্রেড থেকে আমি কেলভিনে যাওয়া শিখিয়েছি। সিমিলার ওয়েতে এখন দেখো, এখন আমি চাপ নিয়ে কথা বলছি না। আমার ম্যাথ করতে গেলে কি লাগবে? এটিএম এককে লাগবে, তাই তো? তাই আমি যেটি করব, অন্য একক দেয়া থাকলে চাপের কিভাবে এটিএম এ কনভার্ট করতে হয় এটা শুরুতে দেখব। আর অন্যদিকে আয়তন যখন পড়ব তখন আমি দেখব যে অন্যান্য যে আয়তনের একক আছে তার থেকে লিটার এককে কিভাবে যাওয়া যায়। সো এই ক্ষেত্রে যেহেতু আমরা চাপ পড়ছি আমরা কি দেখব? কিভাবে অন্য একক থেকে অর্থাৎ চাপের অন্য একক থেকে এটিএম এককে যাওয়া যায়। সো চলো এই ব্যাপারটা একটু দেখা যাক। তো এই ক্ষেত্রে যেটি মনে রাখবে, ধরো তুমি হচ্ছে সেন্টিমিটার মার্কারি প্রেসার থেকে এটিএম এ যাবে। তাহলে তুমি কি করবে? 76 দিয়ে ভাগ করবে। ধরো তুমি টর বা মিলিমিটার মার্কারি প্রেসার থেকে এটিএম এ যাবে। তাহলে আবার কি করবে? 760 দ্বারা ভাগ করবে। ধরো তুমি প্যাসকেল বা নিউটন পার মিটার স্কয়ার থেকে এটিএম এ যাবে। তখন তোমার কাজ কি? 1.013 ইন্টু 10 টু দি পাওয়ার 5 দিয়ে ভাগ করতে হবে। আবার ধরো তুমি বার থেকে কোথায় যাবে? বার থেকে তুমি এটিএম এ যাবে। তখন তোমার এই সংখ্যাটি দিয়ে ভাগ করতে হবে। দ্যাটস ইট। এই ব্যাপারটি মনে রাখলেই দেখা যাবে সব একক থেকে তোমরা কোথায় যেতে পারবে? এটিএম এ যেতে পারবে। তো চলো এবার আমরা কিছু এক্সাম্পল করি। দেখো এখানে বলা আছে 1520 মিলিমিটার মার্কারি প্রেসার সমান কত? এটিএম। তো দেখো মিলিমিটার মার্কারি প্রেসার থেকে কোথায় যাচ্ছ? এটিএম এ যাচ্ছ না? তো এটিএম এ যেতে গেলে কি করতে হবে? 760 দ্বারা ভাগ করতে হবে। তাই তো? এই মানটাকে 760 দ্বারা ভাগ করতে হবে। ভাগ করলে যে অ্যান্সারটি আসবে এই ক্ষেত্রে 2 এটিএম। তো এভাবে চাইলে খুব ইজিলি মিলিমিটার মার্কারি প্রেসার থেকে এটিএম এ যেতে পারো। এখন ধরো মিলিমিটার মার্কারি প্রেসার না বলে তোমাকে বলল যে 10 টু দি পাওয়ার 6 প্যাসকেল সমান কত এটিএম? কি বলেছে? 10 টু দি পাওয়ার 6 প্যাসকেল সমান কত এটিএম? দেখো প্যাসকেল কোথায়? প্যাসকেল কিন্তু এইখানে। যেহেতু 10 টু দি পাওয়ার 6 প্যাসকেল বলেছে, তাই 10 টু দি পাওয়ার 6 প্যাসকেলকে তোমার এই যে মানটি রয়েছে অর্থাৎ 1.013 ইন্টু 10 টু দি পাওয়ার 5 দিয়ে ভাগ করতে হবে। তাই তো? তো ভাগ করলে এক্ষেত্রে আনসার যেটি আসবে সেটি হচ্ছে 9.872 এটিএম। আশা করি এটিও বুঝতে পেরেছ। এবার ধরো তোমাকে বলা হয়েছে 228 সেন্টিমিটার মার্কারি প্রেসার সমান কত এটিএম? তো দেখো 228 সেন্টিমিটার মার্কারি প্রেসার। সেন্টিমিটার মার্কারি প্রেসার কোথায়? এইখানে। তাহলে সেন্টিমিটার মার্কারি প্রেসার থেকে এটিএম এ যেতে গেলে কি করবে? 76 দ্বারা ভাগ করতে হবে। তাই তো? তো এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার আসবে 3 এটিএম। সিমিলার ওয়েতে যদি চাও এখানে বার থেকে এটিএম এ যেতে,
দেখো এখানে কি জানতে চাওয়া হয়েছে 3.04 বার সমান কত এটিএম, অর্থাৎ এখানে বার এখানে আছে, অর্থাৎ বার থেকে এটিএমে যেতে গেলে কি করতে হবে 1.01325 দিয়ে ভাগ করতে হবে, তাই তো। সো ভাগ করলে এই ক্ষেত্রে আমাদের যে অ্যান্সারটি আসবে সেটি আসবে 3 এটিএম। তো এভাবে চাইলে আমরা খুব ইজিলি একটা একক থেকে আরেকটা এককে চলে যেতে পারি। তো এই ব্যাপারগুলো একটু মাথায় রাখবে। আর কি বলেছি আমরা সূত্রতে চাপ যেটা আছে চাপকে কিসে বসাবো, এটিএম এ বসাবো। সবসময় আমরা সূত্রতে এটিএম এ বসাবো, অ্যাটলিস্ট আমি বসাবো। তো এরই সাথে চাপ রিলেটেড বেসিক কথাবার্তা শেষ। এবার যেটি পড়ব সেটি হচ্ছে আয়তনের এককগুলো নিয়ে। দেখো আয়তন প্রকাশের বিভিন্ন একক রয়েছে। এগুলো কি, কি? এগুলো হচ্ছে লিটার বা ডিএম কিউব, সেন্টিমিটার কিউব বা মিলিলিটার বা সিসি বা মিটার কিউব। তো দেখো এখানে কিন্তু আয়তনের অনেকগুলো একক পেয়েছো। একটা লিটার পেয়েছো, ডিএম কিউব পেয়েছো, সেন্টিমিটার কিউব পেয়েছো, মিলিলিটার পেয়েছো, সিসি পেয়েছো এবং মিটার কিউব পেয়েছো। তো এক্ষেত্রে একটু মনে রাখবে যেটা সেটা হচ্ছে দেখো লিটার যেই কথা কি বলছি, লিটার যেই কথা ডিএম কিউব একই কথা। কি মনে রাখবে? লিটার যেই কথা ডিএম কিউব একই কথা। অর্থাৎ তোমাকে যদি বলা হয় ১ লিটার তুমি বলতে পারবে ১ ডিএম কিউব। তোমাকে যদি বলা হয় ২০ লিটার তুমি ২০ লিটারকে চাইলে ২০ ডিএম কিউবও বলতে পারবে। অর্থাৎ তারা পরস্পর সমান। আর অন্যদিকে তোমাকে যদি বলা হয় ১ সেন্টিমিটার কিউব তুমি তাকে ১ এমএলও বলতে পারবে। যদি বলা হয় ১ এমএল তুমি তাকে ১ সিসিও বলতে পারবে। অর্থাৎ সেন্টিমিটার কিউব যেই কথা, মিলিলিটার একই কথা এবং সিসি একই কথা। অর্থাৎ ১ সেন্টিমিটার কিউব সমান ১ এমএল সমান ১ সিসি। সবসময় মনে রাখবে কি বলেছে? লিটার যে কথা, ডিএম কিউব একই কথা, সেন্টিমিটার কিউব যে কথা, মিলিলিটার একই কথা এবং সিসি একই কথা। এগুলো একটু মাথায় রাখতে হবে। এবার চলো পারস্পরিক রূপান্তর তাদের দেখি। দেখো সবসময় মনে রাখবে ১ লিটার সমান ১,০০০ সেন্টিমিটার কিউব বা ১,০০০ এমএল বা ১,০০০ সিসি। কি বলেছি? ১ লিটার অথবা ১ ডিএম কিউব সমান বলা যাবে ১,০০০ সেন্টিমিটার কিউব বা ১,০০০ এমএল বা ১,০০০ সিসি। এই কনসেপ্টগুলো কিন্তু তোমরা আগে থেকেই জানো। আর অন্যদিকে দেখো ১ মিটার কিউব সমান কি বলতে পারবে? ১,০০০ লিটার। ১ মিটার কিউব সমান কত? ১,০০০ লিটার। তাহলে কি পেলে? ১ লিটার বা ১ ডিএম কিউব সমান কত? ১,০০০ সেন্টিমিটার কিউব বা ১,০০০ এমএল বা ১,০০০ সিসি। আর অন্যদিকে ১ মিটার কিউব সমান কত? ১,০০০ লিটার। তো আশা করি রূপান্তরের এই ব্যাপারগুলো বুঝেছ। তো এখন একটু শর্টকাটে বলে দেই, যেটা সেটা হচ্ছে ধরো তুমি মিলিলিটার বা সিসি বা সেন্টিমিটার কিউব থেকে তুমি লিটারে যাবে। সবসময় মনে রাখবে সেন্টিমিটার কিউব, মিলিলিটার অথবা সিসি থেকে যখন লিটারে যাবে ১,০০০ দিয়ে ভাগ করতে হবে। কি করতে হবে? ১,০০০ দিয়ে ভাগ করতে হবে। আর অন্যদিকে তুমি যখন মিটার কিউব থেকে লিটারে যাবে তখন তোমার কি করা লাগছে? ১,০০০ দিয়ে গুণ করতে হবে। কি বলেছি? দেখো সেন্টিমিটার কিউব, মিলিলিটার বা সিসি থেকে যখন লিটারে যাবে বা ডিএম কিউবে যাবে তখন ১,০০০ দিয়ে ভাগ করে দিবে। আর অন্যদিকে মিটার কিউব থেকে যখন লিটারে যাবে তখন কি করতে হবে? ১,০০০ দিয়ে গুণ করতে হবে। তাহলেই হচ্ছে রূপান্তরগুলো করতে পারবে। কিরকম দেখো, যেমন এখানে বলা আছে ১০০ সিসি সমান কত লিটার? দেখো ১০০ সিসি যেই কথা, ১০০ সেন্টিমিটার কিউব একই কথা, ১০০ মিলিলিটার একই কথা। তো আমাদের কি করতে হবে লিটারে যেতে গেলে? ১,০০০ দিয়ে ভাগ করতে হবে, তাই তো? তো ১,০০০ দিয়ে যদি আমরা ভাগ করি তাহলেই কিন্তু আমরা লিটারের মানটি পেয়ে যাব। তো এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার এসেছে 0.1 লিটার। আর অন্যদিকে দেখো তোমাকে বলা আছে 10 মিটার কিউব সমান কত লিটার? দেখো মিটার কিউব থেকে লিটারে যেতে গেলে জন্য কি করতে হয়? ১,০০০ দিয়ে গুণ করতে হয়। তাই তো? তো ১,০০০ দিয়ে গুণ করলে আমাদের অ্যান্সার আসবে 10 টু দি পাওয়ার 4 লিটার। তো এভাবেই চাইলে তোমরা লিটারে কনভার্ট করে ফেলতে পারো। তো দেখো আয়তন রিলেটেড আমাদের একক সংক্রান্ত যে কথাবার্তা ছিল সেটাও শেষ। তো দেখো এখন পর্যন্ত আমরা কি, কি পড়েছি? দেখো তাপমাত্রার একক পড়েছি, চাপের একক পড়েছি এবং আয়তনের একক পড়েছি। তাই তো? বলেছি যে তাপমাত্রা যেটা আছে তাকে আমরা কেলভিনে রাখবো, চাপ যেটা আছে তাকে আমরা এটিএম এ রাখবো, আর অন্যদিকে আয়তন যেটা আছে তাকে আমরা লিটারে রাখবো। তাই আমরা কি করেছি? কিভাবে অন্য এককগুলো থেকে কেলভিনে যাওয়া যায় সেটা দেখেছি এবং কিভাবে অন্য একক থেকে এটিএম এ যাওয়া যায় সেটা দেখেছি এবং কিভাবে অন্য একক থেকে অর্থাৎ আয়তনের অন্যান্য একক থেকে কিভাবে হচ্ছে লিটারে যাওয়া যায় সেটাও দেখেছি। সো এই ছিল আমাদের তাপমাত্রা, চাপ এবং আয়তনের বিভিন্ন একক রূপান্তর সংক্রান্ত বেসিক কথাবার্তা। তো আমাদের এই টপিকটি এখন শেষ হয়ে গেছে। তো এখন আমরা যে ইম্পর্টেন্ট টপিকটাতে মুভ করব সেটা হচ্ছে আংশিক চাপ কি এবং আংশিক চাপ নির্ণয়ের সূত্রটাই আসলে কি। দেখো ডাল্টনের আংশিক চাপ সূত্র নিয়ে অনেকগুলো ম্যাথ আসে, ঠিক আছে, বাট আংশিক চাপ কি এবং আংশিক চাপের কনসেপ্টটা কি সেটা নিয়ে কিন্তু প্রতি বছরই পরীক্ষাতে বর্ণনামূলক কোয়েশ্চেন আসে। অর্থাৎ দেখা যায় কখনো কখনো ১ নাম্বার ২ নাম্বার বা হচ্ছে ৩-৪ নাম্বারের জন্য আংশিক চাপের বর্ণনামূলক যে কোয়েশ্চেনগুলো সেগুলো হয়ে থাকে। তাই ভালো করে আংশিক চাপ কি এবং আংশিক চাপ নির্ণয়ের যে সূত্র আছে সেগুলো ভালো করে দেখে রাখো। কারণ এগুলো হচ্ছে ডাল্টনের আংশিক চাপ সূত্রতেও লাগবে যখন আমরা ম্যাথ করব, প্লাস এমসিকিউতেও লাগবে, প্লাস বর্ণনামূলক কোয়েশ্চেন আসলেও সেখানে লাগতে পারে। তাই এই কনসেপ্টটা ভালো করে বুঝে নাও।
তো চলো প্রথমে আংশিক চাপের কনসেপ্টটা বোঝার জন্য একটা পাত্র নিয়ে নেওয়া যাক। ধরা যাক এই যে পাত্রটি আছে সেই পাত্রে নাইট্রোজেন গ্যাস রয়েছে এবং নাইট্রোজেন গ্যাসের যে অণুগুলো রয়েছে তাকে আমি এভাবে ব্লু ডট দিয়ে দেখাচ্ছি। এই ব্লু ডটগুলো কি নাইট্রোজেন গ্যাসের অণু। তো আমরা তো সবাই জানি কোনো একটা গ্যাসকে যেই পাত্রেই রাখা হোক না কেন সে সেই পাত্রের আয়তন দখল করে ফেলে। অর্থাৎ এই ক্ষেত্রে এই পুরো পাত্রের আয়তন যা নাইট্রোজেন গ্যাসের আয়তন ঠিক ততটুকু। এবার ধরো এই একই পাত্রতে তুমি অক্সিজেন গ্যাসকে রেখেছ। তো অক্সিজেন গ্যাসের অণুগুলোকে আমি এভাবে লাল ডট দিয়ে দেখাচ্ছি। তো একটু খেয়াল করো এই ক্ষেত্রতেও দেখা যাবে অক্সিজেন গ্যাসের আয়তন হবে এই পুরো পাত্রের আয়তনের সমান। কেন? কারণ গ্যাসকে যেই পাত্রেই রাখা হোক না কেন সেই পাত্রেরই আয়তন দখল করে ফেলে। অর্থাৎ এই ক্ষেত্রে আমি বলতে পারছি যে নাইট্রোজেন গ্যাসের আয়তনও হচ্ছে এই পুরো পাত্রের আয়তনের সমান। ঠিক সিমিলার ওয়েতে অক্সিজেন গ্যাসের আয়তনও হচ্ছে এই পুরো পাত্রেরই আয়তনের সমান। আর এই ক্ষেত্রে বলে রাখা ভালো, এই যে নাইট্রোজেন এবং অক্সিজেন গ্যাসকে তোমরা একসাথে মিশ্রিত করেছ, এই ক্ষেত্রে নাইট্রোজেন গ্যাস এবং অক্সিজেন গ্যাস পরস্পরের সাথে বিক্রিয়া করবে না। কি বলেছি? দেখো, নাইট্রোজেন গ্যাস এবং অক্সিজেন গ্যাস পরস্পরের সাথে বিক্রিয়া করবে না। তারা যদি বিক্রিয়া না করে তখনই আমরা তাদেরকে বলি গ্যাস মিশ্রণ। তাহলে গ্যাস মিশ্রণ কি দাঁড়াচ্ছে? গ্যাস মিশ্রণ সিম্পলি হচ্ছে ২ টি গ্যাসকে আমরা একটি পাত্রে একত্রে রাখবো এবং সেখানে আসলে তারা পরস্পরের সাথে বিক্রিয়া করবে না। আর সবসময় মনে রাখবে আংশিক চাপ শুধুমাত্র গ্যাস মিশ্রণের হয়ে থাকে। আংশিক চাপ কিসে হয়ে থাকে? গ্যাস মিশ্রণের হয়ে থাকে। তো এবার আসি আংশিক চাপ আসলে কি? দেখো এই যে নাইট্রোজেন গ্যাসটি আছে, এই নাইট্রোজেন গ্যাসটি পুরো পাত্রের আয়তন একাকী দখল করে সে পাত্রের গায়ে যে প্রেশারটা বা চাপটা দেয় এটাই হচ্ছে নাইট্রোজেন গ্যাসের আংশিক চাপ। দেখো নাইট্রোজেন গ্যাসের আংশিক চাপ কি? নাইট্রোজেন গ্যাসের আংশিক চাপ হচ্ছে এই পুরো পাত্রের আয়তন, এই যে পুরো পাত্রের আয়তন নাইট্রোজেন গ্যাসের অণুসমূহ একাকী দখল করে পাত্রের গায়ে যে চাপ প্রয়োগ করে ওইটাই হচ্ছে নাইট্রোজেন গ্যাসের আংশিক চাপ। সিমিলার ওয়েতে অক্সিজেন গ্যাসের আংশিক চাপ হচ্ছে এই যে পুরো পাত্রের আয়তন অক্সিজেন গ্যাস একাকী দখল করে সে পাত্রের গায়ে যে পরিমাণ চাপ প্রয়োগ করে সেই চাপের পরিমাণটাই হচ্ছে অক্সিজেন গ্যাসের আংশিক চাপ। অর্থাৎ আমরা বলতে পারি নাইট্রোজেনের আংশিক চাপ কি? নাইট্রোজেনের আংশিক চাপ হচ্ছে এই যে নাইট্রোজেন এবং অক্সিজেনের যে মিশ্রণটি আছে, সেই মিশ্রণে নাইট্রোজেন গ্যাস এই পুরো পাত্রের আয়তন একাকী দখল করে যেই চাপটা প্রয়োগ করে এটা হচ্ছে নাইট্রোজেনের আংশিক চাপ। সিমিলার ওয়েতে অক্সিজেনের আংশিক চাপ কি? অক্সিজেনের আংশিক চাপ হচ্ছে এই যে গ্যাস মিশ্রণ আছে, এই গ্যাস মিশ্রণে অক্সিজেন এই পুরো মিশ্রণের আয়তন একাকী দখল করে যে চাপ প্রয়োগ করে সেটা হচ্ছে অক্সিজেনের আংশিক চাপ। তো আংশিক চাপকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করতে পারি? আমরা আংশিক চাপকে এভাবে সংজ্ঞায়িত করতে পারি যে, কোনো নির্দিষ্ট তাপমাত্রায় বিক্রিয়াবিহীন কোনো গ্যাস মিশ্রণের দেখো এখানে কিন্তু নাইট্রোজেন ও অক্সিজেন পরস্পরের সাথে বিক্রিয়া করছিল না। তাই তো? কেন করছিল না? কারণ তারা গ্যাস মিশ্রণ। আর আমরা বলেছিলাম গ্যাস মিশ্রণের জন্য কখনোই ২ টা উপাদান একে অপরের সাথে বিক্রিয়া করবে না। তাই আমরা লিখেছি বিক্রিয়াবিহীন কোনো গ্যাস মিশ্রণের জন্য কোনো একটি উপাদান গ্যাস মিশ্রণের সমস্ত আয়তন একাকী দখল করে যে চাপ প্রয়োগ করত, সেটাই হচ্ছে সেই উপাদানের আংশিক চাপ। তো এক্ষেত্রে দেখো নাইট্রোজেন গ্যাস পুরো পাত্রের আয়তন একাকী দখল করে যে চাপটা প্রয়োগ করলে মিশ্রণে সেটা হচ্ছে নাইট্রোজেনের আংশিক চাপ। সিমিলার অর্থে অক্সিজেন যে উপাদানটি আছে সে মিশ্রণে পুরো আয়তন একাকী দখল করে সে পাত্রের গায়ে যে চাপ দিল সেটা হচ্ছে অক্সিজেনের আংশিক চাপ। দ্যাটস ইট। এটাই হচ্ছে আংশিক চাপ। তো সোজা হিসেবে আংশিক চাপ কি? খুবই সিম্পল। ধরো তোমার কাছে একটা বিক্রিয়াবিহীন অবস্থায় গ্যাস মিশ্রণ রয়েছে। তো এখানে যে উপাদানগুলো রয়েছে তার কোনো একটি উপাদান ধরো এই ক্ষেত্রে নাইট্রোজেন উপাদান। নাইট্রোজেন উপাদান পুরো গ্যাস মিশ্রণের আয়তন একাকী দখল করে যে চাপ প্রয়োগ করবে এটা হচ্ছে নাইট্রোজেনের আংশিক চাপ। তো এটাই হচ্ছে আংশিক চাপের ব্যাপার-স্যাপার। তো আশা করি আংশিক চাপের কনসেপ্টটি বুঝেছ। এখন আমরা যেটা পড়ব সেটা হচ্ছে আংশিক চাপ আমরা কিভাবে নির্ণয় করব। তো চলো কিভাবে আংশিক চাপ নির্ণয় করতে হয় সেটা আমরা একটু দেখে নেই। তো একটু খেয়াল করো, প্রথমেই ধরে নাও তোমার কাছে একটা পাত্র আছে। এখানে আসলে একটা না ২ টা পাত্র আছে। দেখতে পাচ্ছ যে ১ম যে পাত্র A তে হচ্ছে 0.5 লিটার 2 এটএম হাইড্রোজেন গ্যাস আবদ্ধ আছে। আর অন্যদিকে ২য় যে পাত্র অর্থাৎ পাত্র B যেটা আছে সেখানে 1.5 লিটার 1 এটিএম অক্সিজেন গ্যাস আবদ্ধ রয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছ একটা স্টপ কর্ক রয়েছে। তো এখন কথাটি হচ্ছে এই স্টপ কর্কের আসলে কাজটা কি? দেখো এই স্টপ কর্ক যতক্ষণ এই অবস্থায় থাকবে ততক্ষণ পর্যন্ত এই পাত্রের যে হাইড্রোজেন গ্যাস সেটা ওই পাত্রে যেতে পারবে না। আর অন্যদিকে এই পাত্রের অক্সিজেন গ্যাস ওই পাত্রে যেতে পারবে না। তার মানে স্টপ কর্কটি যতক্ষণ এই অবস্থায় লাগানো রয়েছে ততক্ষণ পর্যন্ত ২ টি পাত্রের গ্যাস পরস্পরের সাথে মিশ্রিত হতে পারবে না।
দ্যাটস ইট। আর যদি এই স্টপ কর্কটিকে খুলে দেওয়া হয়, অর্থাৎ এখান থেকে সরিয়ে ফেলা হয়, তখন দেখা যাবে এই যে এই পাত্রের হাইড্রোজেন গ্যাস ওই পাত্রে যেতে পারবে এবং এই পাত্রের অক্সিজেন গ্যাস ওই পাত্রে গিয়ে মিশ্রিত হয়ে যেতে পারবে। অর্থাৎ এটাই বোঝাতে চাচ্ছি স্টপ কর্ক যতক্ষণ এভাবে লাগানো অবস্থায় আছে তারা মিশ্রিত হবে না। আর স্টপ কর্কটি খুলে দিলে তারা পরস্পর গ্যাস দুটি পরস্পর মিশ্রিত হয়ে যাবে। দ্যাটস ইট। এটাই হচ্ছে স্টপ কর্কের দায়িত্ব। তো দেখো আংশিক চাপ কিভাবে নির্ণয় করতে হয় তার আগে একটু আমরা ডাটাগুলো তুলে নেই। একটু খেয়াল করো পাত্র A যখন মিশ্রিত হয়নি পাত্র B এর সাথে অর্থাৎ স্টপ কর্কটি এভাবে আছে, তখন দেখো মিশ্রণের পূর্বে A পাত্রের যে চাপ সেটা কত? দেখো A পাত্রের হাইড্রোজেন গ্যাসের চাপ কত? 2 এটম। এই দেখো 2 এটম। আর অন্যদিকে দেখো A পাত্রের আয়তন কত? 0.5 লিটার। তাই A পাত্রের আয়তন V of A কে 0.5 লিটার ধরে নিয়েছি। আর অন্যদিকে এই ক্ষেত্রে খেয়াল করো এই যে বি পাত্রটি রয়েছে, বি পাত্রের দেখো চাপ কত? অক্সিজেন গ্যাসের চাপ হচ্ছে 1 atm, তাই তো? অর্থাৎ P of B হচ্ছে 1 atm আর অন্যদিকে বি পাত্রের আয়তন কত? দেখো 1.5 লিটার। তাই এখানে V of B 1.5 লিটার ধরে নিয়েছি। তো একটু খেয়াল করো এই যে ডাটাগুলো এখানে বসালাম এগুলো কিন্তু অবশ্যই মিশ্রণের পূর্বে। কেন? কারণ দেখো এখনো কিন্তু স্টপ কর্কটা লাগানো অবস্থায় রয়েছে, তাকে কিন্তু খোলা হয়নি। আর মনে আছে কিনা জানি না, আমরা কিন্তু একটু আগের স্লাইডেই দেখে এসেছি আংশিক চাপ কিসের হয়? মিশ্রণের পরে হয়। সবসময় মনে রাখবে আংশিক চাপ মিশ্রণের পরে হবে। কি বলেছি? আংশিক চাপ অলওয়েজ মিশ্রণের পর। আর মিশ্রণের পূর্বে যে চাপগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে গ্যাসের স্বাধীন চাপ। অর্থাৎ এই ক্ষেত্রে দেখো হাইড্রোজেন গ্যাস নিজের স্বাধীন চাপ হচ্ছে 2 atm, সিমিলার ওয়েতে অক্সিজেন গ্যাসের স্বাধীন চাপ হচ্ছে 1 atm। কেমন? এগুলো হচ্ছে স্বাধীন চাপ। যখন মিশ্রিত হয়নি তার আগ পর্যন্ত যে চাপ সেটা হচ্ছে স্বাধীন চাপ। আর অন্যদিকে মিশ্রিত হওয়ার পর যে চাপটা হবে সেটা হবে আংশিক চাপ। অর্থাৎ আংশিক চাপ কখন হবে? মিশ্রণের পর, তাই তো? আর গ্যাসগুলো মিশ্রিত কখন হবে? যখন এই যে স্টপ কর্কটি আছে তাকে আমি খুলে দিব। স্টপ কর্কটি খুলে দিলে দেখা যাবে এইখান থেকে হচ্ছে গ্যাস এইদিকে যাবে, এই গ্যাসগুলো এইদিকে যাবে, তাই তো? এবং তারা পরস্পরের সাথে মিশ্রিত হয়ে যাবে, রাইট? আর যখনই মিশ্রিত হবে তখন কি পাবে? মিশ্রিত হয়ে গেলেই তখন যেটি পাবে সেটি হচ্ছে গ্যাসগুলোর আংশিক চাপ। অর্থাৎ এই ক্ষেত্রে ধরো যে হাইড্রোজেন গ্যাসের যে চাপ সেটাকে বলা হবে হাইড্রোজেনের আংশিক চাপ। আর অন্যদিকে অক্সিজেন গ্যাসের যে চাপ মিশ্রণের পর তাকে বলা হবে অক্সিজেন গ্যাসের আংশিক চাপ। তো কি মনে রাখবে? সবসময় মনে রাখবে মিশ্রণের পর কি পাচ্ছ? আংশিক চাপ পাচ্ছ। আর মিশ্রণের আগে যেটা পাচ্ছ সেটা হচ্ছে স্বাধীন চাপ। তো এই ক্ষেত্রে আমরা হাইড্রোজেনের আংশিক চাপকে P of H2 ধরে নিলাম এবং অক্সিজেনের আংশিক চাপকে P of O2 ধরে নিলাম। কেমন? তো এখন ধরো তুমি কি বের করতে চাচ্ছ? তুমি মিশ্রণের মোট আয়তন বের করতে চাচ্ছ। কি বলছি দেখো V হচ্ছে মিশ্রণের মোট আয়তন আমরা ধরে নিয়েছি। এখন দেখো মিশ্রণের মোট আয়তন কত হবে? দেখো খুবই সিম্পল। পাত্র A তে কি গ্যাস আছে? হাইড্রোজেন কতটুকু? 0.5 লিটার। আর অন্যদিকে পাত্র B তে কি গ্যাস আছে? অক্সিজেন কতটুকু? 1.5 লিটার। তো একটু খেয়াল করো। পাত্র A তে কি 0.5 লিটার গ্যাস রয়েছে? পাত্র B তে 1.5 লিটার গ্যাস রয়েছে, তাই না? তো তাদেরকে যদি আমরা একত্রে মিশ্রিত করে দেই তাহলে দেখো এটার যোগফলই কি হবে? আবার মিশ্রণের আয়তন, তাই না? এই যে 0.5 লিটার এবং 1.5 লিটার আয়তন তাদের যোগফলই কি হবে? তাদের যোগফলই হবে কিন্তু আমার মিশ্রণের আয়তন। তো এই ক্ষেত্রে আমরা আয়তন কি পেলাম? আমরা আয়তন পাচ্ছি 2 লিটার। অর্থাৎ এই ক্ষেত্রে মিশ্রণের মোট আয়তন কত? 2 লিটার। তো একটু খেয়াল করো ডাটাগুলোকে আমি একটু সামারাইজ করে দেই। ডাটাগুলো কি? দেখো প্রথমে পাত্র A ছিল। পাত্র A তে তার স্বাধীন চাপ থাকবে, তাই না? মিশ্রণের পূর্বে কি থাকে? গ্যাসের স্বাধীন চাপ থাকে। যেটাকে আমরা পাত্র A এর স্বাধীন চাপ 2 atm ধরে নিয়েছি এবং আয়তনকে ধরে নিয়েছি 0.5 লিটার। আর অন্যদিকে পাত্র B তে যে গ্যাস আছে অর্থাৎ অক্সিজেন, তার যে চাপ অর্থাৎ স্বাধীন চাপ এটাকে 1 atm ধরেছি এবং তার যে আয়তন সেটাকে আমরা 1.5 লিটার ধরে নিয়েছি। ধরে নিয়েছি বলতে দেয়া ছিল কোয়েশ্চেনে। আর অন্যদিকে আমরা কি পড়েছি? মিশ্রণের পরে যেটা থাকে অর্থাৎ স্টপ কর্ক এখানে একটা ছিল সেটাকে আমরা খুলে দিলাম। খুলে দেওয়ার পরে মিশ্রিত হয়ে যাবে এবং মিশ্রণের পরে যেটা থাকে সেটা থাকে হচ্ছে আংশিক চাপ। তো এই ক্ষেত্রে আমরা হাইড্রোজেনের আংশিক চাপ কত ধরে নিলাম? P of H2 এবং অক্সিজেনের আংশিক চাপ ধরে নিলাম P of O2। আর অন্যদিকে মিশ্রণের মোট আয়তন কত পেয়েছি? 2 লিটার। দ্যাটস ইট। তো এখন চলো আংশিক চাপ কিভাবে বের করতে হয় সেটি একটু দেখে নিই। ধরো তুমি বের করবে হচ্ছে হাইড্রোজেনের আংশিক চাপ। হাইড্রোজেনের আংশিক চাপ যখন বের করবে তখন তোমার মিশ্রণের পূর্বে হাইড্রোজেনের স্বাধীন চাপ এবং মিশ্রণের পূর্বে হাইড্রোজেনের আয়তন বসাতে হবে গুণ আকারে। আর নিচে যেটি বসাতে হবে সেটি হচ্ছে মিশ্রণের আয়তন। একটু খেয়াল করো কি করেছি? দেখো P of A কি? P of A হচ্ছে হাইড্রোজেন গ্যাসের আগের চাপ আর P of B কি? হাইড্রোজেন গ্যাসের মিশ্রণের আগের আয়তন আর নিচে V কি বসিয়েছি? মিশ্রণের মোট আয়তন অর্থাৎ 2 লিটার। তো এভাবে করতে হবে। তো একটু খেয়াল করো এখানে যদি আমরা আংশিক চাপ বের করতে চাই হাইড্রোজেনের, দেখো হাইড্রোজেনের আগে এই যে দেখো P of A কত ছিল? P of A ছিল হচ্ছে 2 atm। সো এটা আমরা এখানে বসিয়েছি। V of A অর্থাৎ মিশ্রণের পূর্বে আয়তন কত ছিল? 0.5 লিটার। তো এটাও আমরা এখানে বসালাম। আর অন্যদিকে মিশ্রণের পর মোট আয়তন কত? দেখো 2 লিটার অর্থাৎ মিশ্রণের দ্রবণের আয়তন 2 লিটার, এটা আমরা এখানে বসিয়েছি।
এটি হিসাব নিকাশ করলে তোমরা যা পাবে সেটি হচ্ছে 0.5 এটিএম। অর্থাৎ এই ক্ষেত্রে হাইড্রোজেনের আংশিক চাপ হচ্ছে 0.5 এটিএম। তো এভাবেই আসলে কোনো একটা গ্যাসের আংশিক চাপ বের করা হয়। এবার ধরো পাত্র বিতে থাকা অক্সিজেন গ্যাসের আংশিক চাপ বের করবে। তাহলে খুবই সিম্পল, আগের মতোই করব। অক্সিজেন গ্যাসের আংশিক চাপ বের করতে আমরা প্রথমে কি করব? অক্সিজেন গ্যাসের মিশ্রণের পূর্বে তার চাপ নিব, ইনটু মিশ্রণের পূর্বে তার আয়তন নিব, দেন গুণ করব আর নিচে বসাবো হচ্ছে মিশ্রণের মোট আয়তন। তো একটু খেয়াল করো, এক্ষেত্রে মিশ্রণের পূর্বের অক্সিজেনের চাপ কত ছিল? 1 এটিএম। তো 1 এটিএম বসিয়েছি এবং মিশ্রণের পূর্বে তার আয়তন কত ছিল? 1.5 লিটার। তো 1.5 লিটার বসিয়েছি। আর অন্যদিকে মিশ্রণের পর তার যে আয়তন সেটা কত হলো? 2 লিটার, তাই তো? এই যে ভি কত ছিল? 2 লিটার। সো 2 লিটার বসিয়েছি। তো এটি হিসাব করলে আমাদের যে আংশিক চাপটা দাঁড়াবে সেটা হবে 0.75 এটিএম। দ্যাটস ইট। এভাবেই আসলে আংশিক চাপ বের করতে হয়। খুবই সিম্পল আর স্ট্রেইট ফরওয়ার্ড। তো কি করতে হয় আংশিক চাপ বের করতে? মিশ্রণের পূর্বে গ্যাসগুলোর চাপ এবং আয়তনের গুণফল ডিভাইডেড বাই মিশ্রণের পরে মিশ্রণের মোট আয়তন। আংশিক চাপ কিভাবে বের করবে? মিশ্রণের পূর্বে গ্যাসের চাপ ইনটু তার আয়তন ডিভাইডেড বাই মিশ্রণের মোট আয়তন। দ্যাটস ইট। তো এভাবেই বেসিক্যালি আমরা আংশিক চাপ নির্ণয় করে থাকি। তো এরই সাথে, সাথে আমাদের যে আংশিক চাপ কি এবং আংশিক চাপ নির্ণয়ের সূত্র সেটা আমরা পড়ে ফেলেছি। এখন আমরা যেটা পড়ব সেটা হচ্ছে ডাল্টনের আংশিক চাপ সূত্র। তো দেখো, প্রথমে আমরা একটু দেখে নিব যে ডাল্টনের আংশিক চাপ সূত্রতে তিনি আসলে কি বলেছেন। দেখো, ডাল্টনের আংশিক চাপ সূত্রটি হচ্ছে এরকম যে কোনো নির্দিষ্ট উষ্ণতায় অর্থাৎ নির্দিষ্ট তাপমাত্রায় পরস্পর বিক্রিয়াহীন একাধিক গ্যাস মিশ্রণের মোট চাপ এর উপাদান গ্যাস সমূহের আংশিক চাপের সমষ্টির সমান। এই কথাটি বলতে আসলে কি বোঝানো হয়েছে সেটা একটু চলো বুঝে নিই। তো চলো ব্যাপারটাকে একটু বোঝা যাক। ধরো তোমার কাছে ৩টি পাত্র রয়েছে। প্রথম পাত্রতে হাইড্রোজেন গ্যাস রয়েছে, দ্বিতীয় পাত্রতে অক্সিজেন গ্যাস রয়েছে এবং তৃতীয় পাত্রতে নাইট্রোজেন গ্যাস রয়েছে। কেমন? তো একটু খেয়াল করো, এখনো কিন্তু গ্যাসগুলো মিশ্রিত হয়নি। কেন মিশ্রিত হয়নি? কারণ দেখো, এই যে স্টপ কর্কটি আছে, এটি এখনো লাগানো রয়েছে, তাই তো? এটিকে যদি আমরা সরিয়ে দিই তখন কিন্তু গ্যাসগুলো পরস্পরের সাথে মিশ্রিত হয়ে যাবে। আর যদি মিশ্রিত হয়ে যায় তখন তারা যেহেতু পরস্পর বিক্রিয়া করছে না, এই যে হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন পরস্পর বিক্রিয়া করছে না পরস্পরের সাথে, তখন আমরা তাদের কি বলবো? গ্যাস মিশ্রণ। অর্থাৎ যখনই আমরা স্টপ কর্কটি খুলে দিলাম, হাইড্রোজেন গ্যাস, অক্সিজেন গ্যাস এবং নাইট্রোজেন গ্যাস পরস্পরের সাথে মিলিত হয়ে গেল। আর মিলিত হয়ে গিয়ে তারা বিক্রিয়া করলো না, তারা শুধুমাত্র একসাথে থাকলো। এটাকে আসলে বলা হয় গ্যাস মিশ্রণ। তো দেখো, আগেই কিন্তু আমরা পড়ে এসেছিলাম মিশ্রণে যাওয়ার পর অর্থাৎ গ্যাসগুলো মিশ্রিত হয়ে গেলে গ্যাস মিশ্রণে প্রত্যেকটা উপাদানের কি থাকে? আংশিক চাপ। প্রত্যেকটার উপাদানের কি থাকে? আংশিক চাপ। অর্থাৎ এই ক্ষেত্রে গ্যাস মিশ্রণে হাইড্রোজেনের আংশিক চাপ কত? পি অফ এইচ টু। অক্সিজেনের আংশিক চাপ কত? পি অফ ও টু। গ্যাস মিশ্রণে নাইট্রোজেনের আংশিক চাপ কত? পি অফ এন টু। তো ডাল্টনের আংশিক চাপ সূত্র বলে এই ক্ষেত্রে দেখো, গ্যাস মিশ্রণের ক্ষেত্রে হাইড্রোজেনের আংশিক চাপ, অক্সিজেনের আংশিক চাপ এবং নাইট্রোজেনের আংশিক চাপ যেটি আছে সেগুলো যদি তোমরা যোগ করো তাহলে টোটাল মিশ্রণের মোট চাপ পাবে। অর্থাৎ ডাল্টনের আংশিক চাপ কি বলছে? ডাল্টনের আংশিক চাপ ইজিলি বলে দেওয়া আছে, সেটি হচ্ছে কোনো একটা গ্যাস মিশ্রণের মোট চাপ অর্থাৎ পি অফ টোটাল হবে প্রত্যেকটা উপাদানের আংশিক চাপের যোগফলের সমান। এটাই ডাল্টনের আংশিক চাপ সূত্র। তাহলে ডাল্টনের আংশিক চাপ সূত্র সিম্পলি কি দাঁড়াচ্ছে? গ্যাস মিশ্রণের মোট চাপ হবে ওই গ্যাস মিশ্রণ তৈরি করতে যে গ্যাসগুলো লেগেছে তাদের আংশিক চাপের যোগফলের সমান। তো যেমন এই ক্ষেত্রেই দেখো, আমরা এই মিশ্রণটাকে হাইড্রোজেন গ্যাস, অক্সিজেন গ্যাস এবং নাইট্রোজেন গ্যাস দিয়ে তৈরি করেছি, তাই তো? তো এই ক্ষেত্রে আমাদের মোট চাপ কি হবে? হাইড্রোজেন গ্যাসের আংশিক চাপ, অক্সিজেন গ্যাসের আংশিক চাপ এবং নাইট্রোজেন গ্যাসের আংশিক চাপের যোগফলের সমান। দ্যাটস ইট। তো এটাই ছিল ডাল্টনের আংশিক চাপ সূত্র। কি বলেছে? কোনো নির্দিষ্ট উষ্ণতায় পরস্পর বিক্রিয়াহীন একাধিক গ্যাস মিশ্রণের মোট চাপ এর উপাদান গ্যাস সমূহের আংশিক চাপের সমষ্টির সমান। দ্যাটস ইট। তো এটাই ছিল ডাল্টনের আংশিক চাপ সূত্র। তো এখন চলো আমরা ম্যাথ করি। তো ম্যাথ করার জন্য আমাদের এই স্টেটমেন্টটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে গ্যাস মিশ্রণের মোট চাপ কি? মোট চাপ হচ্ছে গ্যাস মিশ্রণের যে উপাদানগুলো রয়েছে তাদের আংশিক চাপের সমষ্টি। দ্যাটস ইট। এটা মনে রাখলে আমরা সবগুলো ম্যাথই করতে পারবো। তো চলো একটা প্রবলেম এখন আমরা সমাধান করি। তো এখানে দেখো, দুটি পাত্র আছে। প্রথম পাত্রতে কি রাখা আছে? নাইট্রোজেন গ্যাস, যেটি হচ্ছে 2 এটিএম স্বাধীন চাপ এবং তার হচ্ছে 500 সেন্টিমিটার কিউব তার আয়তন। আর অন্যদিকে পাত্র বিতে কি রয়েছে? অক্সিজেন গ্যাস এবং তার যে চাপ সেটি হচ্ছে 765 মিলিমিটার মার্কারি প্রেসার এবং তার যে আয়তন সেটি হচ্ছে 0.02 মিটার কিউব। তো এখানে প্রশ্নে জানতে চাওয়া হয়েছে স্টপ কর্কটি খুলে দিলে মিশ্রণের মোট চাপ কত হবে?
তো দেখো খুবই সিম্পল। ১ম কাজ কি আমাদের? দেখো এখানে কি জানতে চাওয়া হচ্ছে? স্টপ কর্কটি খুলে দিলে মিশ্রণের মোট চাপ কত হবে? দেখো স্টপ কর্কটি যখন খুলে দেওয়া হবে তখন কি হবে? নাইট্রোজেন এবং অক্সিজেন গ্যাস পরস্পরের সাথে মিশ্রিত হয়ে যাবে। তখন মিশ্রণ তৈরি হবে এবং মিশ্রণ তৈরি হলে প্রত্যেকটি গ্যাসের কি পাবো? এই যে দেখো প্রত্যেকটি উপাদান গ্যাস অর্থাৎ নাইট্রোজেন এবং অক্সিজেনের আংশিক চাপ পাবো এবং সেই আংশিক চাপ থেকে আমরা কি জানি? সমষ্টি নিলে আমরা কি বের করতে পারবো? মোট চাপ বের করতে পারবো। কি দিয়ে? ডাল্টনের আংশিক চাপ সূত্র দিয়ে। তো চলো স্টেপ বাই স্টেপ এই প্রবলেমটি আমরা সমাধান করি। তো এই ক্ষেত্রে আমাদের ১ম কাজ কি করা? আংশিক চাপ বের করা। আংশিক চাপ বের করার পর দেন আমরা কি করব? মোট চাপ বের করব। সবসময় মনে রাখবে যখনই মিশ্রণের মোট চাপ বের করতে বলবে, আমাদের ১ম কাজ কি? আংশিক চাপ বের করা, দেন আংশিক চাপ থেকে মোট চাপ বের করা। তো এই ক্ষেত্রে দেখো মিশ্রণের পূর্বে শুরুতেই নাইট্রোজেন যে গ্যাস রয়েছে, এই যে নাইট্রোজেন যে গ্যাস রয়েছে তার আয়তন কত? ৫০০ সেন্টিমিটার কিউব, তাই তো? সো ৫০০ সেন্টিমিটার কিউবে লিখে নিলাম। আর অন্যদিকে দেখো আমরা আগে কি বলেছিলাম? আমরা কিন্তু একককে অবশ্যই লিটারে রাখবো। আমরা আয়তনের একককে কিসে রাখবো? লিটারে রাখবো। তো এই ক্ষেত্রে দেখো ৫০০ সেন্টিমিটার কিউব যেটি আছে সেটিকে যদি আমরা ১০০০ দিয়ে ভাগ করে দিই তাহলেই কিন্তু আমরা লিটারে পেয়ে যাবো। দেখো শুরুতেই কিন্তু এটা পড়ে এসেছি। সো এই ব্যাপারটা একটু মনে রাখতে হবে। আর অন্যদিকে দেখো যে চাপটি রয়েছে সেটা কিন্তু অলরেডি এটিএম এককে দেওয়া রয়েছে, তাই না? তাই আমরা চাপকে এটিএম এককে ধরে নিলাম। আর অন্যদিকে দেখো পাত্র বি যেটা আছে, পাত্র বিতে দেখো তার আয়তন কত? 0.02 মিটার কিউব। সো এক্ষেত্রে আয়তন 0.02 মিটার কিউব বসালাম। আর দেখো মিটার কিউবে কিন্তু আমরা আয়তনকে রাখবো না। আমাদের রাখতে হবে কিসে? আমাদের রাখতে হবে লিটার কিউবে। তাই মিটার কিউবে থাকা মানকে যদি আমরা ১০০০ দিয়ে গুণ দেই তাহলেই তো আমরা জানি লিটারে মান বের করতে পারি, তাই না? তো এই ক্ষেত্রে আমাদের 20 লিটার এসেছে। আর অন্যদিকে দেখো চাপ যেটি আছে, চাপও কিন্তু মিলিমিটার মার্কারি প্রেসারে আছে। সেটি হচ্ছে ৭৬৫ মিলিমিটার মার্কারি প্রেসার, তাই না? তাই আমরা চাপকে লিখলাম ৭৬৫ মিলিমিটার মার্কারি প্রেসার। আর আমরা জানি মিলিমিটার মার্কারি প্রেসার থেকে আমরা এটিএমে কিভাবে যাব? ৭৬০ দ্বারা ভাগ করে, তাই তো? তো এই ক্ষেত্রে আমাদের ৭৬০ দ্বারা ভাগ করলে যে মানটি আসবে সেটি হচ্ছে 1.006 এটিএম। তো এই গেল মিশ্রণের আগের কথাবার্তা। তো দেখো মিশ্রণের পরে পাত্রের যে মোট আয়তন সেটা কত হবে? দেখো মিশ্রণের পর কিন্তু মিশ্রণের মোট আয়তন ২০.৫ লিটার হবে। কেন? কারণ দেখো এই যে ১ম যে পাত্রটি আছে তার আয়তন কত? দেখো ১ম পাত্রটির আয়তন হচ্ছে 0.5 লিটার এবং ২য় পাত্রের যে গ্যাসটি আছে ওই গ্যাসটির আয়তন কত? ২০ লিটার। তো গ্যাস দ্বয়কে যদি তুমি মিশ্রিত করে দাও তাহলে তোমার আয়তন কি হবে? তাদের যোগফলের সমান অর্থাৎ 0.5 লিটার প্লাস 20 লিটারের যোগফলের সমান, তাই না? তো এই ক্ষেত্রে আমাদের মিশ্রণের আয়তন কত? 20.5 লিটার। তো এই গেল মিশ্রণের পূর্বের হিসাব নিকাশ। দেন আমরা কি পড়েছিলাম? মিশ্রণের পরে হচ্ছে আমাদের আংশিক চাপ থাকে, তাই না? তো দেখো নাইট্রোজেনের আংশিক চাপ মিশ্রণের পর P of N2 ধরে নিয়েছি আর অক্সিজেনের আংশিক চাপ P of O2 ধরে নিয়েছি। তো ধরো তুমি নাইট্রোজেন এবং অক্সিজেনের আংশিক চাপ বের করে ফেলেছ। তো দেখো নাইট্রোজেন এবং অক্সিজেনের আংশিক চাপ যদি বের করে ফেলো, তাদের যদি হচ্ছে আংশিক চাপের যোগফলটা নাও তাহলেই কিন্তু তুমি গ্যাস মিশ্রণের মোট চাপ পেয়ে যাবে, তাই না? কারণ দেখো এই যে গ্যাস মিশ্রণে কে আছে? গ্যাস মিশ্রণে নাইট্রোজেন আছে এবং অক্সিজেন আছে, তাই না? তো নাইট্রোজেনের আংশিক চাপ এবং অক্সিজেনের আংশিক চাপ যদি আমরা যোগ করি তাহলেই কিন্তু আমরা গ্যাস মিশ্রণের মোট চাপ পেয়ে যাব। তো এই ক্ষেত্রে আমাদের শুধু কি লাগছে? নাইট্রোজেন এবং অক্সিজেনের আংশিক চাপ নির্ণয় করা লাগছে, তাই না? আর নাইট্রোজেন এবং অক্সিজেনের আংশিক চাপ কিভাবে নির্ণয় করতে হয় বা কোনো একটা উপাদানের আংশিক চাপ কিভাবে নির্ণয় করতে হয় সেটা কিন্তু আমরা প্রিভিয়াস স্লাইডেই দেখে এসেছি। সেখানে দেখে এসেছিলাম নাইট্রোজেন গ্যাসের যদি আমরা আংশিক চাপ বের করি তাহলে কি করতে হবে? নাইট্রোজেন গ্যাসের আগের চাপ মানে মিশ্রণের পূর্বের চাপ এবং মিশ্রণের পূর্বের আয়তনকে ভাগ করতে হবে মিশ্রণের মোট আয়তন দিয়ে। তো একটু খেয়াল করো নাইট্রোজেন গ্যাসের যে আগের যে চাপ সেটা ছিল 2 এটিএম, মিশ্রণের পূর্বে যে চাপ আরকি সেটা ছিল 2 এটিএম এবং তার যে আয়তন সেটা ছিল 0.5 লিটার আর অন্যদিকে মিশ্রণের আয়তন কত? দেখো 20.5 লিটার। তো এগুলো যদি হিসাব নিকাশ করো তাহলে যে মানটি পাবে সেটি হচ্ছে 0.049 এটিএম। আর অন্যদিকে ধরো এবার অক্সিজেন গ্যাসের আংশিক চাপ বের করবে। তাহলে যেটি করতে হবে অক্সিজেনের মিশ্রণের পূর্বের চাপ এবং অক্সিজেনের মিশ্রণের পূর্বের আয়তন ডিভাইডেড বাই মিশ্রণের আয়তন, তাই না? তো একটু খেয়াল করো অক্সিজেনের মিশ্রণের পূর্বে চাপ কত ছিল? 1.006 এটিএম যেটা এখানে বসালাম। আর অন্যদিকে আয়তন কত ছিল? দেখো 20 লিটার ছিল। এটা আমরা এখানে 20 লিটার বসিলাম। আর অন্যদিকে মিশ্রণের আয়তন কত? 20.5 লিটার। তো এই ক্ষেত্রে আমরা মিশ্রণের আয়তন 20.5 লিটার বসালাম। তো এটি হিসেব করলে আমাদের যে অ্যান্সারটি আসবে সেটি হচ্ছে 0.981 এটিএম। তো একটু খেয়াল করে আমরা কি পেয়েছি? নাইট্রোজেনের আংশিক চাপ পেয়ে গেছি, অক্সিজেনের আংশিক চাপ পেয়ে গেছি, তাই না? নাইট্রোজেনের আংশিক চাপ কত পেলাম? 0.049 এটিএম আর অন্যদিকে অক্সিজেনের আংশিক চাপ পেয়েছি 0.981 এটিএম, তাই তো? তো এই আংশিক চাপগুলোকে যোগ করলেই কিন্তু আমরা পেয়ে যাব মোট চাপ, যেটা এই ক্ষেত্রে এসেছে 1.03
0 এটিএম। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের প্রশ্নটা সমাধান করা শেষ। তো এই ক্ষেত্রে আমাদের স্টপ কর্কটি খুলে দিলে মিশ্রণের মোট চাপ কত হবে? মিশ্রণের মোট চাপ হবে 1.030 এটিএম। তো এরই সাথে আমাদের এই প্রবলেমটা করা শেষ। তো এভাবে চাইলে খুব ইজিলি আমরা ডাল্টনের আংশিক চাপ সূত্র দিয়ে কোনো একটা গ্যাস মিশ্রণের মোট চাপ বের করতে পারি। তাছাড়া কিভাবে কোনো একটা গ্যাস মিশ্রণে কোনো একটা উপাদানের আংশিক চাপ বের করতে হয় সেটাও কিন্তু আমরা এখানে শিখে নিলাম। তো আশা করি বুঝতে পেরেছ। তো এখন চলো এই যে প্রবলেমটা আছে, এই প্রবলেমটাকে দেখা যায় অনেক সময় পরীক্ষাতে এইচএসসিতে একটু ঘুরিয়ে দেয়। তো ঘুরিয়ে দিলে কিভাবে দিতে পারে সেগুলো একটু চলো আমরা একটু দেখে নেই। ধরো এই যে একই প্রবলেমটা আছে তার উদ্দীপক এবং প্রশ্নটা একটু চেঞ্জ করলো। কিরকম চেঞ্জ করলো? ধরো এরকম করলো। যেটা করেছে সেটা হচ্ছে দেখো এখানে পাত্র এ নাইট্রোজেন গ্যাস আছে, 2 এটিএম চাপ এবং তার আয়তন হচ্ছে 500 সেন্টিমিটার কিউব। দেখো আগের ম্যাথের মতোই। আগের ম্যাথেও কিন্তু পাত্র এতে এরকম অবস্থায় ছিল। আমি এখানে কোনো চেঞ্জ আনিনি। আর অন্যদিকে দেখো পাত্র বি যেটা ছিল সেটা অক্সিজেন গ্যাসই ছিল এবং তার যে চাপ ছিল সেটা ছিল 765 মিলিমিটার মার্কারি প্রেশার এবং তার যে আয়তন সেটা ছিল 0.02 মিটার কিউব। আগের মতোই রেখেছি। দেখো এখানে ডাটাগুলো দেখলেই বুঝবে। দেখো মিশ্রণের পূর্বের যে ডাটা এটা কিন্তু এখানে আগের মতোই রয়েছে। আয়তন দেখো আয়তন এটাই আছে, চাপ এটাই আছে এবং দ্বিতীয় পাত্রের ক্ষেত্রে যেটা আয়তন এটাই আছে এবং চাপও এটাই আছে। এক্ষেত্রে পাত্র এ এবং পাত্র বি তে ডাটাতে কিন্তু আমি কোনো চেঞ্জ আনিনি। বাট চেঞ্জটা কোথায় হয়েছে একটু খেয়াল করো। দেখো একটু খেয়াল করলে দেখবে চেঞ্জটা আসলে কোন জায়গায় হয়েছে। আগে দেখো স্টপ কর্ক ছিল, বাট এখন কিন্তু ওই স্টপ কর্কটা এখানে নেই, তাই তো? এবং সেখানে আগে স্টপ কর্কটা খুলে এখানে গ্যাসটাকে পুরো একসাথে গ্যাসটাকে মিশ্রিত করে ফেলা হয়েছিল। বাট এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে মিশ্রণটা আমরা কোথায় করছি? দেখো এই ক্ষেত্রে আমরা এ পাত্রের গ্যাস এবং বি পাত্রের গ্যাসকে সি পাত্রে মিশ্রিত করছি। এ পাত্রের গ্যাস এবং বি পাত্রের গ্যাসকে কোথায় মিশ্রিত করেছি? সি পাত্রে মিশ্রিত করেছি। এবং দেয়া আছে সি পাত্রের যে আয়তন সেটা হচ্ছে 10 লিটার। এই যে 10 লিটার দেয়া আছে। তো একটু সামারি করি ব্যাপারটাকে। কি করেছি দেখো, পাত্র এ তে একটা গ্যাস আছে, পাত্র বি তে একটা গ্যাস আছে এবং পাত্র এ এর গ্যাস এবং পাত্র বি এর গ্যাসকে আমরা মিশ্রিত করেছি সি পাত্রতে এবং সি পাত্রের যে আয়তন সেটা হচ্ছে 10 লিটার। দ্যাটস ইট। এবং এই ক্ষেত্রে প্রশ্নে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে যে সি পাত্রে মিশ্রণের মোট চাপ কত? অর্থাৎ আমরা যদি পাত্র এ এর গ্যাস এবং পাত্র বি এর গ্যাসকে সি পাত্রে মিশ্রিত করি তাহলে সেখানে মিশ্রণের মোট চাপ কত? তো এই ক্ষেত্রে একটু খেয়াল করো। এই ক্ষেত্রে আমাদের যাচা কিন্তু আগের মতোই রয়েছে। কেমন? দেখো পাত্র এতে এই দেখো পাত্র এতে আয়তন আগে কত ছিল? 500 সেন্টিমিটার কিউব, যাকে আমরা পরবর্তীতে 0.5 লিটার পেয়েছিলাম এবং তার যে চাপ ছিল সেটা ছিল 2 এটিএম। দেখো চাপ 2 এটিএমই আছে। আর অন্যদিকে দেখো দ্বিতীয় পাত্র যেটা আছে এই যে ভি অফ বি সেটা কত? 0.02 মিটার কিউব। দেখো 0.02 মিটার কিউবই আছে। আর অন্যদিকে তার যে চাপ সেটা ছিল 765 মিলিমিটার মার্কারি প্রেশার। দেখো 765 মিলিমিটার মার্কারি প্রেশারে কিন্তু এখনো আছে। অর্থাৎ ডাটা আগের মতোই রয়েছে, বাট একটা ডাটা কিন্তু চেঞ্জ হয়েছে। কোন ডাটাটা? দেখো এই ক্ষেত্রে এই জায়গায় লক্ষ্য করো। আমি সবগুলো মুছে তারপর আবার দেখাচ্ছি। দেখো এই জায়গাটাতে মিশ্রণের আয়তনের জায়গাটাতে একটু লক্ষ্য করো। আগে আমাদের মিশ্রণের আয়তন ছিল 20.5 লিটার, রাইট? বাট এখন আমাদের মিশ্রণটা কোথায় হচ্ছে? দেখো এখন কিন্তু আমাদের মিশ্রণটা হচ্ছে পাত্র সি তে, তাই না? পাত্র সি তে মিশ্রণের আয়তন কত? দেখো এখানে ক্লিয়ারলি বলে দেয়া আছে 10 লিটার। অর্থাৎ এই ক্ষেত্রে মিশ্রণের আয়তন কত? 10 লিটার। এই ক্ষেত্রে কিন্তু মিশ্রণের আয়তনটা 20.5 লিটার আর থাকবে না। এটা কত হবে? এটা হবে 10.5 লিটার। এখানে ভুল রয়েছে। এটা 10 লিটার হবে। এটা 5 হবে না। এটা কত হবে? 10 লিটার হবে। তো এই ক্ষেত্রে আমরা 10 লিটার কেন করেছি? কারণ দেখো ভি কি? ভি হচ্ছে মিশ্রণের আয়তন। ভি কি? ভি হচ্ছে মিশ্রণের আয়তন, তাই তো? আর এখানে মিশ্রণটা কোথায় হচ্ছে? মিশ্রণ তো পাত্র সি তে হচ্ছে। আর পাত্র সি এর আয়তন কত? 10 লিটার। অর্থাৎ এই ক্ষেত্রে মিশ্রণের আয়তন কত? 10 লিটার। এইজন্যই হচ্ছে এই ক্ষেত্রে আমরা মিশ্রণের আয়তনটা শুধু চেঞ্জ করব। যেটা লিখবো আমরা হচ্ছে 10 লিটার। আর বাকি সব ডাটা আগের মতোই থাকবে। তো খেয়াল করো আমাদের যেহেতু হচ্ছে সি পাত্রে মিশ্রণের মোট চাপ বের করতে বলা হয়েছে, দেখো আমরা সব কিন্তু আগের মতোই রাখলাম। শুধু পাত্রের যে মিশ্রণের যে আয়তনটা আছে, মিশ্রণের যে আয়তন সেটা হয়ে গেছে এক্ষেত্রে 10 লিটার। আর কোথাও কিন্তু চেঞ্জ আসেনি। তাই আমরা যখন আংশিক চাপ বের করব তখন কিন্তু আমাদের সব ডাটা সেম থাকবে। শুধুমাত্র যে আয়তনটা ছিল সেই জায়গায় আমাদের, অর্থাৎ মিশ্রণের যে আয়তন ছিল সেই জায়গায় আমাদের 10 লিটার বসাতে হবে। তাহলে হিসাব করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 0.1 এটিএম। আবার দেখো অক্সিজেন গ্যাসের যদি আংশিক চাপ বের করো তখন তোমার মিশ্রণের যে আয়তনটা আছে সেটা কত বসাতে হবে? সেটা কিন্তু 10 লিটারই বসাতে হবে। এটি হিসাব করলে অ্যান্সার যেটি পাবে সেটা হচ্ছে 2.012 এটিএম। আর অন্যদিকে দেখো এখন তুমি কি পেয়ে গেছো? এখন তুমি নাইট্রোজেনের আংশিক চাপও পেয়ে গেছো, অক্সিজেনেরও হচ্ছে আংশিক চাপ পেয়ে গেছো, তাই তো? তো এগুলো যদি হচ্ছে সূত্রে বসিয়ে দাও তাহলে তুমি মোট চাপ পেয়ে যাবে, তাই তো? তো এই ক্ষেত্রে মোট চাপ এসেছে 2.112 এটিএম। অর্থাৎ এই ক্ষেত্রে পাত্রে মিশ্রণের মোট চাপ কত হবে? সি পাত্রে মিশ্রণের মোট চাপ হবে
2.112 এটিএম। দ্যাটস ইট। তো এই ম্যাথটিও আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটি আসলে সব পুরোটাই হচ্ছে আগের প্রসেসেই করেছি। শুধুমাত্র এই যে আংশিক চাপের সূত্রে V জায়গাটি দেখতে পাচ্ছ, এই যে V জায়গাটি সেখানে আমি রিপ্লেস করে কি বসিয়েছি? 10 লিটার বসিয়েছি। কেন? কারণ এখন গ্যাসটা মিশ্রিত হচ্ছিল 10 লিটারের পাত্রে। তাই এখানে আমি হচ্ছে মিশ্রণের আয়তনকে 10 করেছি বা 10 করেছি। দ্যাটস ইট। তো এরই সাথে, সাথে আমাদের ডাল্টনের আংশিক চাপ সূত্রটাও শেষ। এখন আমরা যেটা পড়ব সেটা হচ্ছে মোল ভগ্নাংশ এবং আংশিক চাপের সম্পর্ক রিলেটেড কথাবার্তা নিয়ে। তো চলো মোল ভগ্নাংশ এবং আংশিক চাপের সম্পর্ক বলতে কি বুঝি সেটা একটু আমরা দেখে আসি। তো এখানে একটু খেয়াল করো, এখানে আমরা প্রথমেই যেটা পড়বো সেটা হচ্ছে মোল ভগ্নাংশ কিভাবে নির্ণয় করতে হয়, দেন আমরা পড়বো মোল ভগ্নাংশ থেকে কিভাবে আংশিক চাপ নির্ণয় করতে হয়। তো এখন একটা কোয়েশ্চেন আসতে পারে সেটা হচ্ছে আংশিক চাপ তো একটু আগে নির্ণয় করে আসলাম। হ্যাঁ, ঠিক আছে, আংশিক চাপ আমরা একটু আগে নির্ণয় করে এসেছি। বাট এখন আমরা আসলে মোল ভগ্নাংশ থেকে কিভাবে আংশিক চাপ নির্ণয় করতে হয় সেটা বের করব। আমরা আংশিক চাপকে ২ ভাবে বের করতে পারি। একটু আগে যেভাবে করেছি সেভাবেও করতে পারি, আবার মোল ভগ্নাংশ থেকেও বের করতে পারি। তো এই স্লাইডগুলোতে এখন যেটা দেখব সেটা হচ্ছে মোল ভগ্নাংশ থেকে কিভাবে আংশিক চাপ বের করা যায়। তো তার আগে যেটা শিখতে হবে মোল ভগ্নাংশ কিভাবে বের করা যায়। তো চলো প্রথমেই মোল ভগ্নাংশর কনসেপ্টটা ক্লিয়ার করে নিই। ধরো তোমার কাছে একটা পাত্র আছে এবং সে পাত্রতে ২ মোল হাইড্রোজেন গ্যাস, ১ মোল নাইট্রোজেন গ্যাস এবং ৩ মোল হিলিয়াম গ্যাস দেওয়া রয়েছে এবং বলা আছে এই যে পুরো গ্যাস মিশ্রণটি আছে, এই গ্যাস মিশ্রণের মোট চাপ হচ্ছে 2 এটিএম। কি বলা আছে? গ্যাস মিশ্রণের মোট চাপ 2 এটিএম। আর অন্যদিকে দেখো তুমি কিন্তু চাইলে এখান থেকে একটা হিসাব করতে পারো। হিসাবটা কি? এই গ্যাস মিশ্রণে মোট কত মোল সংখ্যা আছে সেটা কিন্তু হিসাব করতে পারো। কিরকম হিসাব একটু খেয়াল করো। দেখো এখানে হাইড্রোজেন যেটা আছে সেটা হচ্ছে 2 মোল রয়েছে, তাই না? অর্থাৎ 2 মোল। আর অন্যদিকে নাইট্রোজেন কত আছে? 1 মোল। অর্থাৎ 2 যোগ 1 মানে 3 মোল রয়েছে। আর অন্যদিকে হিলিয়াম কতটুকু আছে? 3 মোল। অর্থাৎ 2 যোগ 1 যোগ 3 অর্থাৎ তোমার এই পুরো পাত্রে কত মোল রয়েছে দেখো? 2 যোগ 1 যোগ 3 অর্থাৎ এই পুরো পাত্রে মোল সংখ্যা রয়েছে 6, তাই না? তাই আমরা বলতে পারি এই ক্ষেত্রে পুরো পাত্রে মিশ্রণের মোট মোল সংখ্যা কত? ৬ মোল। এই যে ২ মোল প্লাস ১ মোল প্লাস ৩ মোল, যেটি হিসাব করে আমরা পেয়েছি ৬ মোল। তো আমরা যখনই মোল ভগ্নাংশ বের করব তখন প্রথম কাজ কি? মিশ্রণের মোট মোল সংখ্যা বের করে নেওয়া। আর মিশ্রণের মোট মোল সংখ্যা একবার বের করে ফেললে দেন মোল ভগ্নাংশ বের করা সহজ। কিরকম একটু খেয়াল করো। মোল ভগ্নাংশের সূত্র হচ্ছে নিজের মোল সংখ্যা ডিভাইডেড বাই মিশ্রণের মোট মোল সংখ্যা। মোল ভগ্নাংশের কি সূত্র? মোল ভগ্নাংশের সূত্রটা হচ্ছে নিজের মোল সংখ্যা। এখানে মোলের লিখা আছে, এটা কি হবে? এটা হচ্ছে নিজের মোল সংখ্যা। নিজের মোল সংখ্যা ডিভাইডেড বাই মিশ্রণের মোট মোল সংখ্যা। কিরকম একটু খেয়াল করো। ধরো তুমি হাইড্রোজেনের মোল ভগ্নাংশ বের করবে, নাইট্রোজেনের মোল ভগ্নাংশ বের করবে, হিলিয়ামের মোল ভগ্নাংশ বের করবে। দেখো এই যে হাইড্রোজেন গ্যাসটি রয়েছে তার মোল ভগ্নাংশকে আমরা x অফ H2 ধরে নিলাম। নাইট্রোজেনের মোল ভগ্নাংশ তাকে আমরা x অফ N2 ধরে নিলাম এবং হিলিয়ামের যে মোল ভগ্নাংশ তাকে আমরা x অফ হিলিয়াম ধরে নিলাম। x কেন? কারণ x দিয়েই হচ্ছে মোল ভগ্নাংশ ধরা হয়ে থাকে বা প্রকাশ করা হয়ে থাকে। তো ধরো এই মিশ্রণে তুমি হাইড্রোজেনের মোল ভগ্নাংশ বের করবে। তাহলে কি করতে হবে? তাহলে খুবই সিম্পল। হাইড্রোজেনের মোল সংখ্যা এই মিশ্রণে কত? ২ মোল না? ২ মোল উপরে বসিয়েছি এবং মিশ্রণের মোট মোল সংখ্যা কত? দেখো ৬, ৬ নিচে বসিয়েছি। এটাই হচ্ছে হাইড্রোজেনের মোল ভগ্নাংশ। তো এবার ধরো নাইট্রোজেনের মোল ভগ্নাংশ বের করবে। তাহলে কি করতে হবে? নাইট্রোজেনের মোল সংখ্যা দেখো কত মিশ্রণে? 1 মোল। তাই 1 মোল উপরে বসিয়েছ এবং মোট মোল সংখ্যা কত? ৬, তাই ৬ নিচে বসিয়েছ। আর অন্যদিকে দেখো হিলিয়াম যেটি আছে, হিলিয়ামের মোল ভগ্নাংশ যদি বের করতে চাও তাহলে দেখো হিলিয়ামের মোল সংখ্যা কত? ৩, তাই আমরা ৩ বসিয়েছি এবং মিশ্রণের মোট মোল সংখ্যা কত? ৬, তাই আমরা ৬ কে নিচে বসিয়েছি। এটাই মোল ভগ্নাংশ। তাহলে মোল ভগ্নাংশ সিম্পলি কি? মোল ভগ্নাংশ হচ্ছে নিজের মোল সংখ্যা ডিভাইডেড বাই মিশ্রণের মোট মোল সংখ্যা। তো দেখো হাইড্রোজেনের যখন মোল ভগ্নাংশ বের করেছো তখন কি করেছো? সিম্পলি হাইড্রোজেনের মোল সংখ্যা মিশ্রণে কত আছে ডিভাইডেড বাই মোট মোল সংখ্যা। নাইট্রোজেনের বের করলে নাইট্রোজেনের মোল সংখ্যা কত আছে মিশ্রণে ডিভাইড বাই পাত্রের মোট মোল সংখ্যা। অন্যদিকে ধরো হিলিয়ামের মোল ভগ্নাংশ বের করবে। তাহলে কি করতে হবে? হিলিয়াম পাত্রে কত মোল রয়েছে ডিভাইডেড বাই মিশ্রণের মোট মোল সংখ্যা। দ্যাটস ইট। তো এগুলো যদি এই ক্ষেত্রে হিসাব করো তাহলে দেখতে পাবে সেটি হচ্ছে, আমি একটু মুছে জিনিসটা দেখাই। তো এগুলো যদি হিসাব করো হাইড্রোজেনের মোল ভগ্নাংশ যেটা আসবে সেটা হচ্ছে 0.33, নাইট্রোজেনের এই ক্ষেত্রে আসবে 0.176, হিলিয়ামের আসবে হচ্ছে 0.5। তো এভাবেই বেসিক্যালি মোল ভগ্নাংশ বের করা হয়ে থাকে। এবার চলো আংশিক চাপ কিভাবে বের করব সেটা দেখো। দেখো মোল ভগ্নাংশ যদি বের করে ফেলো, মোল ভগ্নাংশের সাথে মোট চাপ গুণ দিলেই হচ্ছে আংশিক চাপ পাওয়া যায়। কি বলেছে? মোল ভগ্নাংশের সাথে মোট চাপ গুণ দিলেই আংশিক চাপ পাওয়া যায়। ধরো কোনো একটা উপাদানের তুমি মোল ভগ্নাংশ বের করেছো, তার সাথে পাত্রের মোট চাপ গুণ দাও, তাহলেই তুমি সেই উপাদানের আংশিক চাপ পাবে।
কিরকম দেখো, ধরো তুমি হাইড্রোজেনের আংশিক চাপ বের করবে, নাইট্রোজেনের বের করবে এবং হিলিয়ামের বের করবে। দেখো এখানে হাইড্রোজেন, নাইট্রোজেন এবং হিলিয়ামের কি বের করবে? আংশিক চাপ বের করছো। যেটাকে আমরা P of H2, P of N2 এবং P of HE হিসেবে ধরে নিলাম। তো দেখো, তো ধরো তুমি হাইড্রোজেনের আংশিক চাপ বের করবে। তাহলে কি করতে হবে? হাইড্রোজেনের মোল ভগ্নাংশ ইনটু পাত্রের মোট চাপ দিতে হবে। দেখো হাইড্রোজেনের মোল ভগ্নাংশ কত? 2/6। তো 2/6 নিলাম এবং মোট চাপ কি? পাত্রের মোট চাপ কোথায়? দেখো মিশ্রণের মোট চাপ কত? 2 atm, তাই 2 দিয়ে গুণ করেছে। এবার ধরো তুমি নাইট্রোজেনের কি বের করবে? আংশিক চাপ বের করবে। তো নাইট্রোজেনের মোল ভগ্নাংশ বসাতে হবে, যেটা হচ্ছে 1/6। তো বসালাম এবং মিশ্রণের মোট চাপ কত? 2 atm, 2 atm দিয়ে গুণ করলাম। আর অন্যদিকে দেখো হিলিয়ামের যদি তুমি হচ্ছে কি বের করো? আংশিক চাপ বের করো, তাহলে কি করতে হবে? হিলিয়ামের মোল ভগ্নাংশ যেটা হচ্ছে 3/6 লিখলাম। আর অন্যদিকে মোট চাপ কত? 2 atm, তাই 2 atm বসালাম। তো এগুলোই যদি আমরা হিসাব নিকাশ করি, তাহলে হাইড্রোজেনের যে আংশিক চাপ আসবে সেটি হচ্ছে 0.66 atm, নাইট্রোজেনের যেটি আসবে সেটি হচ্ছে 0.334 atm এবং হিলিয়ামের যেটি আসবে সেটি হচ্ছে 1 atm। তো এভাবেই চাইলে আমরা কোনো একটা মিশ্রণে কোনো একটা উপাদানের মোল ভগ্নাংশ বের করতে পারি এবং সেই মোল ভগ্নাংশ থেকে আমরা আংশিক চাপ বের করতে পারি। দ্যাটস ইট। তো এবার চলো মোল ভগ্নাংশ এবং আংশিক চাপের যে সম্পর্ক আছে সেই সম্পর্কটাকে ব্যবহার করে আমরা একটা প্রবলেম সলভ করি। তো এই প্রবলেমটা সলভ করার আগে শুরুতেই একটা সূত্র সম্পর্কে একটু তোমরা জেনে নাও, যেটা সেটা স্ক্রিনে দেখতে পাচ্ছ। N equals to W by M। কি লিখেছি? N equals to W by M। এখানে n কি? স্মল n যেটি দেখতে পাচ্ছ সেটি হচ্ছে মোল সংখ্যা, W কি? উপস্থিত ভর এবং M কি? ক্যাপিটাল M যেটি দেখতে পাচ্ছ সেটি হচ্ছে আণবিক ভর। অর্থাৎ কোনো একটা গ্যাসের W বা উপস্থিত ভর জানা থাকলে এবং ওই গ্যাসের আণবিক ভর জানা থাকলে আমরা তার মোল সংখ্যা বের করতে পারি। সো এই ব্যাপারটা একটু মনে রাখবে। এই সূত্রটি আসলে ক্লিয়ার হয়ে যাবে যখন আমরা ম্যাথ করব, তাই এই সূত্র নিয়ে আপাতত আমরা বেশি কিছু বলব না। তো এখানে দেখো প্রশ্ন আসলে কি? দেখো এখানে উদ্দীপকে বলা আছে 0.75 গ্রাম হাইড্রোজেন গ্যাস এবং 2.0 গ্রাম হিলিয়াম গ্যাসের একটা মিশ্রণ রয়েছে এবং মোট চাপ হচ্ছে 2 atm। এখানে কি দেয়া আছে? এখানে খুবই সিম্পল জিনিস। দেখো এখানে উদ্দীপকটা খুবই সিম্পল, সেটা হচ্ছে এখানে হাইড্রোজেন গ্যাস এবং হিলিয়াম গ্যাসের মিশ্রণ রয়েছে। যেখানে হাইড্রোজেন গ্যাস হচ্ছে 0.75 গ্রাম আর হিলিয়াম গ্যাস হচ্ছে 2.0 গ্রাম এবং মিশ্রণের মোট চাপ কত দেয়া আছে? 2 atm। দ্যাটস ইট। তো এইখানে দেখো প্রশ্নে কি জানতে চাওয়া হয়েছে? এখানে প্রশ্নে জানতে চাওয়া হয়েছে মিশ্রণের প্রত্যেকটি গ্যাসের আংশিক চাপ বের করতে। তো একটু খেয়াল করো, এখন এইখান থেকে আসলে আংশিক চাপটা কিভাবে বের করবে? তো দেখো ডাল্টনের আংশিক চাপ সূত্র যখন আমরা করেছিলাম তখন কিন্তু আমরা আংশিক চাপ বের করেছিলাম। বাট সেখানে কিন্তু মিশ্রণের পূর্বে উপাদান গ্যাসসমূহের আয়তন এবং চাপ দেয়া ছিল। বাট এই ক্ষেত্রে কি দেয়া আছে? এই ক্ষেত্রে কিন্তু দেয়া নেই। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা ওভাবে করতে পারব না। তো আমাদের এই ক্ষেত্রে যেটা করতে হবে, প্রথমে মোল ভগ্নাংশ বের করতে হবে, দেন আমাদের আংশিক চাপগুলো বের করতে হবে। তো এই ম্যাথটা আসলে কিভাবে সমাধান করব? তো এই ক্ষেত্রে একটু খেয়াল করো। ১ম এ আমি যেটি করছি সেটি হচ্ছে এই যে গ্যাস যেগুলো আছে হাইড্রোজেন এবং হিলিয়াম, তার আমি মোল সংখ্যা বের করে নিচ্ছি। দেখো এই যে উপরের সূত্রটি দিয়ে N equals to W by M, তাই তো? আর তুমি যেহেতু হাইড্রোজেন গ্যাসের N বের করছো তাই N of H2 লিখেছি। দেখো এখানে W কত? এখানে W যেটি আছে সেটি হচ্ছে 0.75 গ্রাম, তাই 0.75 গ্রাম বসিয়েছি। আর অন্যদিকে ক্যাপিটাল M কি? ক্যাপিটাল M হচ্ছে হাইড্রোজেন গ্যাসের আণবিক ভর। আর হাইড্রোজেন গ্যাসের আণবিক ভর তো আমরা সবাই জানি। হাইড্রোজেন গ্যাসের আণবিক ভর কত? 2, তাই 2 বসিয়েছি। তো এটা হিসাব নিকাশ করলে যে আনসারটি আসবে সেটি হচ্ছে 0.375 মোল। আর অন্যদিকে যদি আমরা হিলিয়াম গ্যাসের মোল সংখ্যা বের করতে চাই তাহলে আমাদের সূত্র কি হবে? N of helium equals to W by M, তাই তো? এখানে W কত? দেখো 2 গ্রাম দেয়া আছে, তাই আমরা 2 বসিয়েছি। আর অন্যদিকে হিলিয়ামের যে পারমাণবিক ভর সেটা তো আমরা সবাই জানি, সেটা কত? সেটা 4 হয়ে থাকে। তাই এই ক্ষেত্রে আমরা 4 বসিয়েছি। সো এটি হিসাব নিকাশ করলে আমাদের অ্যান্সার যেটি আসবে সেটি হচ্ছে 0.5 মোল। তো এই ক্ষেত্রে দেখো মিশ্রণে কে ছিল? হাইড্রোজেন গ্যাস ছিল এবং হিলিয়াম ছিল, তাই তো? হাইড্রোজেন ছিল 0.375 মোল আর অন্যদিকে হিলিয়াম ছিল 0.5 মোল, তাই তো? তো এই ২ টাকে যদি আমরা যোগ করি তাহলে মিশ্রণের মোট মোল সংখ্যা যেটি সেটি আসবে 0.5 প্লাস 0.375, তাই না? এই যে 0.375 মোল ইনটু 0.5 মোল। তো যোগ করলে আমাদের অ্যান্সার আসবে 0.875 মোল। তো এটা গেল হচ্ছে মিশ্রণের মোট মোল সংখ্যা। এবার যদি হচ্ছে মোট চাপ বের করতে চাই সেটা কিন্তু প্রশ্নেই দেয়া আছে, যেটা হচ্ছে 2 atm। সো এটা আমরা একটু বসিয়ে নিলাম। তো এবার চলো আমরা আংশিক চাপ বের করি। তো দেখো আংশিক চাপ বের করার আগে আমাদের কি করতে হবে? আমাদের মোল ভগ্নাংশ বের করতে হবে, তাই না? তো হাইড্রোজেনের মোল ভগ্নাংশ বের করতে গেলে কি করতে হবে? হাইড্রোজেনের নিজস্ব মোল সংখ্যা যেটা হচ্ছে 0.375 মোল আর অন্যদিকে মিশ্রণের মোট মোল সংখ্যা, এই দেখো মিশ্রণের মোট মোল সংখ্যা কত? 0.875 মোল। যেটা বসালে এখান থেকে ক্যালকুলেট করলে আমাদের মোল ভগ্নাংশ যেটি আসবে সেটি হচ্ছে 0.4293
তো 0.429 হচ্ছে হাইড্রোজেনের মোল ভগ্নাংশ। এখন যদি আমরা মোল ভগ্নাংশ থেকে হাইড্রোজেনের আংশিক চাপ বের করতে চাই তাহলে কি করতে হবে? মোল ভগ্নাংশের মানের সাথে মোট চাপ P অর্থাৎ 2 কে গুণ করতে হবে। গুণ করলে আমাদের এই ক্ষেত্রে অ্যান্সার আসবে 0.858 atm। তো এই ছিল হচ্ছে হাইড্রোজেনের আংশিক চাপ। এবার ধরো হিলিয়াম যেটি আছে তার আমরা কি বের করব? আংশিক চাপ বের করব। তো হিলিয়ামের আংশিক চাপ বের করার আগে হিলিয়ামের তো মোল ভগ্নাংশ বের করতে হবে, তাই না? তো হিলিয়ামের মোল সংখ্যা কত? দেখো 0.5 মোল। তো 0.5 মোল উপরে বসালাম এবং পাত্রের মোট মোল সংখ্যা কত? এটা। তো এটাকে আমরা নিচে বসালাম। তো এটি হিসাব করলে আমাদের মোল ভগ্নাংশ যেটি আসবে সেটি হচ্ছে 0.571। তো এই যে 0.571 অর্থাৎ হিলিয়ামের যে মোল ভগ্নাংশ আছে, তাকে যদি আমরা মোট চাপ 2 দিয়ে গুণ দেই তাহলে আমরা কি পাবো? আংশিক চাপ পেয়ে যাবো হিলিয়ামের। তো এই ক্ষেত্রে আমাদের এসেছে 1.142 atm। অর্থাৎ আমরা বলতে পারছি এই ক্ষেত্রে হাইড্রোজেনের আংশিক চাপ হচ্ছে 0.858 atm আর অন্যদিকে হিলিয়ামের আংশিক চাপ হচ্ছে 1.142 atm। তো এরই সাথে, সাথে আমাদের এই প্রশ্নের সমাধান করাটাও শেষ। এখানে কিন্তু এটিই জানতে চেয়েছিল যে মিশ্রণের প্রত্যেকটি গ্যাসের আংশিক চাপ নির্ণয় করতে, যেটা আমরা করেছি।